আসসালামু আলাইকুম। আমাদের সংসারে যখন ছেলে জন্ম নেয় তখন কিন্তু আমরা বলি বংশের প্রদীপ। বলে না যে বংশের প্রদীপ, কোনো ছেলে যদি জন্ম নেয় কোথাও, এই খবর যখন পাই। কিন্তু মেয়ে জন্ম নিলে, মেয়ে সন্তান জন্ম নিলে এই কথাটা কিন্তু জোর দিয়ে কখনো আমরা বলি না। কিন্তু আজকে সাদিক কায়েমের মুখে হাদিস থেকে একটা বয়ান শুনলাম, মনটা জুড়ে গেল ভাই। অনেক লজিক্যাল কথা। দেখেন, উনি বলছে যে ছেলেরাই শুধু বংশের প্রদীপ হয় না, মেয়ে জন্ম নিলে সেটা দুই বংশের প্রদীপ হয়। ছেলে জন্ম নেওয়া মানে আপনার ছেলে আপনার বংশের প্রদীপ, আর যদি মেয়ে জন্ম নেয় আর ওই মেয়ে যদি সুশিক্ষিত হয়, জ্ঞানী হয়, তাহলে সে মেয়েও কিন্তু আপনার বংশের প্রদীপ। আবার দেখেন, তাকে যেখানে বিয়ে দিবেন সেই বংশেরও প্রদীপ, কারণ ওইখানেও তো সে মা হবে, তার পেটে সন্তান আসবে। ওই বংশের প্রদীপ কে জ্বালাবে? ওই নারী জ্বালাবে। তার মানে নারী দুই বংশের প্রদীপ, আর ছেলেরা হলো এক বংশের প্রদীপ। এরকম একটা বয়ান দেওয়ার পর ভাই মনটা জুড়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন ছাত্র শিবির, এই ছাত্র শিবির যেভাবে আগায় যাইতেছে, 4টা বিশ্ববিদ্যালয় যেভাবে জয় ছিনে আনলো, এবং ছিনে আনলো বলবো কেন, ওনাদের প্রাপ্য, এটা ওনারা পেয়ে গেছে। ওনাদেরকে সবাই পছন্দ করছে, ওনাদের ভালো কাজের জন্যই ওনাদেরকে ভোট দিছে, এবং ওনাদেরকে ভোট দিয়ে কেউ ঠকে নাই তো ভাই, একটি ছাত্র ঠকে নাই। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রকে আপনি আলাদা আলাদা জিজ্ঞেস করেন, সবাই কিন্তু খুশি, কারণ ওনাদের কার্যক্রম, প্রতিটা কাজই ওনাদের প্রশংসা পাচ্ছে। এভাবেই তারা এগিয়ে যাবে, এবং একটা টাইমে এই দেশকে তারাই পরিচালনা করবে। দেশ চালাবার জন্য ভাই লেখাপড়া করতে হবে, জ্ঞানী লোক হইতে হবে। মূর্খ লোক দেশ চালাইতে পারবে না। যুগ চেঞ্জ হয়ে গেছে, তো আগের যুগটা তো নাই, এবং রাজনীতির রূপও চেঞ্জ হয়েছে। হ্যাঁ ভাই, আগের রাজনীতি নাই। দেখেন, এই যে এনসিপি 17 তারিখে মানে গত শুক্রবার সাইন করতে যে যায় নাই, না যাওয়াতে কত বড় কাজ হয়েছে। এখন দেখেন সব জায়গায় শুধু এনসিপি এনসিপি আলোচনা। হ্যাঁ, ওই বিএনপিও এনসিপি কে নিয়ে আলোচনা করে, জামাতে ইসলামও এনসিপি কে নিয়ে আলোচনা করে, আর এনসিপি ভাই কাউকেই ছাড় দেয় না। কখনো বিএনপির দিকে আঙুল তুলে, আবার দেখেন জামাত ইসলামের দিকে আঙুল তুলছে, আর জামাত ইসলাম এটা মাইনা নিতে পারে নাই। বিশেষ করে অধ্যাপক গোলাম পরোয়ার। হ্যাঁ ভাই, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নামটা কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ, আনকমন নাম ভাই, এরকম নাম কমই শোনা যায়। মিয়া গোলাম পরোয়ার মারাত্মক রিয়াকশন দিছে। এমনিতে উনি রাজনৈতিক বক্তব্য যখন দেয়, খুব অগ্নি ঝরা বক্তব্য দেয়। হ্যাঁ ভাই, ওনার বক্তব্যের মধ্যে পাওয়ার আছে, খুব পাওয়ার। আর ইদানিং পাওয়ারটা আরো বাড়ছে, কারণ চারিদিকে তো শোনা যাইতেছে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাইতেছে, ক্ষমতায় চলে যাইতেছে। ওই ব্যাপারটা না ওনার মাথার মধ্যে বোধহয় কাজ করতেছে, যার জন্য এনসিপির এই বক্তব্যটা তো মাইনাই নাই, বরঞ্চ অপমানজনক কিছু কথাবার্তা বলছে। হ্যাঁ, ওই যে বাপের আগে হাইটো না, এই জাতীয় কথাবার্তা। অর্থাৎ বাপ চিনো না, বাপের উপর দিয়ে কথা বলো। তোমরা তো এখনো শিশু, পোলাপান, রাজনীতির বক্তব্য শিখো নাই, রাজনীতির বক্তব্য কিভাবে দিতে হয় সেটাই জানো না। অনেক ধরনের কথাবার্তা। যাই হোক, মুরব্বী রাগ করছে, কিন্তু মুরব্বী রাগের কারণ কি জানেন? জামাতে ইসলাম গত 15 মাসে সুন্দর একটা ইমেজ গড়া তুলছে, আর এই নাহিদ ইসলাম ওই ইমেজের মধ্যে থাপাস করে একটা বাড়ি মাইরা বসছে। বলছে যে ওনারা খুব টেকনিক্যালি ভাবে জুলাই সনদপত্রের সাথে প্রতারণা করছে, আমাদের সঙ্গে প্রতারণা করছে। খুব টেকনিক্যালি ভাবে এই ধরনের একটা স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা টক শো, পুরা বাজার গরম হয়ে গেল। দেখছেন? এখন ভাবেন, ওনারা যদি ওই দিন 17 তারিখে ওইখানে সাইন করতে যাইতো, মাঠে কেউ থাকতো? বলার কেউ নাই, অপোজিশন কেউ নাই। এখন যারা সাইন করছে তারা তো সরকারের সাথে, সরকারি দল হয়ে গেছে। হ্যাঁ, সরকারের সাথে একমত জানাইছে। একমত জানায় নাই কারা? এনসিপি। যার জন্য একমাত্র মাঠে এখন এনসিপি বিরোধী দল। ওনারা যা কিছু বলবে তাই কিন্তু এফেক্ট হবে। হ্যাঁ, সব মহলে, বিএনপি তো এফেক্ট হবে, জামাতও এফেক্ট হবে। আবার মাঝে মাঝে দেখেন না আর্মির দিকে আঙ্গুল তুলা কথা বলে, ওইখানেও এফেক্ট হবে। যাই হোক, অধ্যাপক গোলাম পরোয়ার স্যার, আপনার কাছে বিনীত নিবেদন, আপনি এত রাগ দেখান না। ওরা আপনার সন্তানের মতো, ওরা কোনো ভুল কথা বলে নাই তো। আপনারা আশ্বাস দিছিলেন, কথা দিছিলেন, সেই কথা অনুযায়ী আমরাও কিন্তু চিৎকার করছি
যতক্ষণ পর্যন্ত আইনি বৈধতা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত জামাত ইসলাম কোনো কিছুতে সাইন করবে না। এই কথা তো আমরাও বলছি। আমাদের মধ্যেও তো ক্ষোভ থাকতে পারে যে ভাই আপনারা কেন হঠাৎ করে চলে গেলেন। সবার মনের মধ্যে যদি এরকম একটা প্রশ্ন থাকে, এনসিপির মনের মধ্যে আসবে না কেন? যাই হোক, উপরওয়ালা যা করে ভালো করে। এনসিপি কে বলা হয়তো জামাতে ইসলামের বি টিম, এটা বলা হয়তো না, এখন আর বলার সুযোগ নাই। হায় রে রাজনীতি, এইটাই বুঝছেন রাজনীতির মজা। কিন্তু ইদানিং বলা হইতাছে এনসিপির সাথে বিএনপির আতাত হচ্ছে, ভিতরে ভিতরে আতাত হচ্ছে, এই জন্যই জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। এরকম ভাবার কোনো কারণ নাই। এনসিপি যেদিন বিএনপির সাথে আতাত কইরা নির্বাচন করবে, ওই দিন থেকে এনসিপি ভাই ওই যে জাতীয় পার্টি আছে না, এরশাদ সাহেবের জাতীয় পার্টি, ওর চেয়েও খারাপ অবস্থায় যাবে, ওর চেয়েও খারাপ অবস্থা। এটা মাথায় রাখেন। এনসিপি যতক্ষণ নিজের পায়ে দাঁড়ায় আছে, এনসিপি যতক্ষণ নিজের পায়ে দাঁড়ায় আছে ততক্ষণই টিকা থাকবে। হ্যাঁ ভাই, ইজ্জতের সঙ্গে টিকা থাকবে। আর যখনই অন্য দলের সাথে আতাত করতে যাবে তখনই হুমকির মুখে পড়বে। এনসিপি তার রাজনীতি ঠিক পথেই করতেছে, এটা আমার ব্যক্তিগত মতামত। এরকমই থাকা উচিত। আপোষ করবে কেন? সত্যটা সামনে তুলে ধরতে হবে। এমন কিছু ভাবার কারণ নাই যে এনসিপি ক্ষমতায় চলে যাবে। এনসিপি ক্ষমতায় যাবে এই স্বপ্ন দেখা ঠিক হবে না। এনসিপি ভবিষ্যতে ক্ষমতায় যাইতে পারে। এনসিপি নিশ্চয়ই নিজেরাও স্বপ্ন দেখে না যে তারা ক্ষমতায় যাবে, এরকম স্বপ্ন দেখে না। তারা বিরোধী দলেই থাকবে। তাদের মধ্যে থেকে যদি ভাই হাতে গোনা কয়েকজনও সংসদে যাইতে পারে, এমপি হইয়া হাতে গোনা কয়েকজন, এই আঙুলে গুনতে পারেন, এরকম কয়েকজনও যদি যায়, এনাফ, ওরাই ভাই সংসদ কাঁপাবে। হ্যাঁ, সংসদ কাঁপাবে। দেখেন না কিভাবে আঙুল তুলা কথা বলে। কোন রাজনীতি দলকে দেখছেন ক্যান্টনমেন্টের দিকে আঙুল তুলতে? একমাত্র এনসিপি থেকেই তো আঙুল তোলা হয়। এবং এই আঙুল তুলে তুলে এমন একটা অবস্থা করছে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকার সাহেবকে অনেকগুলা প্রশ্নের সম্মুখীন করে দিছে। অতীতের কোন সেনাপ্রধান, হ্যাঁ অতীতের কোন সেনাপ্রধান, ওই যে আজিজ সাহেব ছিলেন সেনাপ্রধান, যাকে নিয়ে আল জাজিরা একটা প্রতিবেদন করছিল না, ভয়াবহ প্রতিবেদন, ওই আওয়ামী লীগের আমলেই, শেখ হাসিনার আমলেই, ওই সেনাপ্রধান আজিজকে নিয়েও এত বিতর্ক হয় নাই, এতটা সন্দেহের চোখে দেখা হয় নাই যতটা জনাব ওয়াকার সাহেবকে সবাই সন্দেহের চোখে দেখতেছে। তবে আমার চিন্তা ভাবনায় উনি খুবই ঠান্ডা মাথার মানুষ। ইদানিং কিন্তু উনি একদম চুপ। গত 15 মাস আমার মনে হয় ওয়াকার সাহেব স্বস্তিতে একটা দিনও কাটাইতে পারে নাই, সবসময় চিন্তার মধ্যে ছিল। সবচেয়ে বড় চিন্তা এই 22 অক্টোবর, হ্যাঁ এই আগামীকাল ওই যে 25 জন, যে 25 জনকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে, 25 জন না, ওইখানে 10 জন, আর বাকিরা ধরা পড়ছে কিনা জানি না। ওইখানে 10 থেকে 11 জন আছে হেফাজতে, আর্মির হেফাজতে। কিন্তু তাজুল ইসলাম সাহেব বলছে কার হেফাজতে আছে আমরা জানি না। আগামীকাল তাদেরকে হাজির করতে হবে কোর্টে। কোর্ট থেকে যদি রায় দেয় যে এদেরকে কেরানীগঞ্জের জেলে পাঠায় দাও, তখন কি হবে? তাদেরকে যদি ওই আর্মির ওই জেলখানায় না পাঠায় তাহলে তো মহা বিপদ। আর্মি চাচ্ছিল কি জানেন? তাদেরকে নিজের অধীনে রাখতে, বিশেষ একটা জেলখানায়। আর ওই জেলখানার খবর তো আমরা কেউ পাবো না। ওদের নিজের গাড়িতে কইরা নিয়ে যাবে কোর্টে, আবার নিজের গাড়িতে কইরা নিয়ে আসবে। এখন এই জেলখানার মধ্যে বুঝছেন আরাম আয়েশও থাকতে পারে, খাওয়া দাওয়া ঠিক মতো পাবে, কারণ তারাই তো নিজেরা। কিন্তু এটা কি বৈষম্য দূর হইলো? এই যে ডক্টর ইউনূস স্যার বারবার বলে আমরা বৈষম্য দূর করব। কিভাবে বৈষম্য দূর হইলো? দেখেন, সাধারণ একজন পকেট মার কয়টা টাকা পকেট মারতে গিয়া মানুষের গণ ধোলাই খায়া জেলখানায় চলে যায়। কিন্তু যে মানুষগুলা দেশের মানুষকে গুম করলো, হত্যা করলো, দেশের টাকা পয়সা লুটের জন্য সাহায্য করলো, 626 জন অপরাধীকে পার কইরা দিল, ধইরা নেন, তারাই করছে। এটা ধইরা নিতে পারি আমরা। তাদেরকে আপনারা আরাম আয়েশে রাখবেন, আর ওই পকেট মার কয়টা টাকা পকেট মারার জন্য মাইরও খাইলো, আবার জেলেও গেল, এবং জেলে বসে জেলের চাক্কি ঘুরাইতেছে। আর ওনারা ওই যে মামুর বাড়ির জেলখানায়, নিজেদের জেলখানায় নিজেরা থাকবে। এটা বিরাট বৈষম্য না? এই বৈষম্য কি হইতে পারে? এটা আমরা এখন আগামীকাল দেখতে পাবো। আর ক্যান্টনমেন্টের জেলখানা, ওটা তো মামুর বাড়ি। ওনারা কি ওই মামুর বাড়িতে থাকবে না কেরানীগঞ্জে থাকবে? আগামীকালই বোঝা যাবে। কঠিন পরীক্ষা ভাই, কঠিন পরীক্ষা। যদি কোনো কারণে রায় আসে যে না ওনারা ক্যান্টনমেন্টেই থাকবে, ওনাদের মামুর বাড়িতেই থাকবে, তাহলে ধৈর্য নিবেন
দেশে কোনো সংস্কার হয় নাই, কোনো বৈষম্য দূর হয় নাই, কিচ্ছু হয় নাই। যেখানে ছিল দেশ ওইখানেই আছে। আর যদি দেখেন যে না, তাদেরকে সাধারণ কয়েদিদের মধ্যে রাখছে, তাইলে বুঝা নিবেন দেশ সঠিক পথে যাচ্ছে। হ্যাঁ ভাই, দেশ সঠিক পথে যাচ্ছে, তখন বুঝা নিতে হবে। তখনই আমরা বুঝা নেব যে না, আইন কানুন নিজের গতিতে চলছে। কয়েদিদের মধ্যে মাসুম কয়েদি তো নাই। কয়েদি মানি কয়েদি, মাসুম কয়েদি বইলা যদি ওদিকে পাঠায় দেন, জেলখানায় না পাঠান, অন্য কয়েদিদের সঙ্গে যদি তাদের বসবাস করার সুযোগ না কইরা দেন, তাইলে বুঝা নেব কোনো কিছুই হয়নি এই দেশে। দেশ ওই আগের অবস্থায় আছে, হতাশায় পড়া যাবে, জাতি পুরা হতাশায় পড়া যাবে। জাতিকে এই হতাশা থেকে দূর করতে পারে আইন আদালত। দেশের আইন যদি ভাই সঠিক পথে চলে, নিজের গতিতে চলে, তাহলে ভাই একটা দেশ সুন্দর হইতে বাধ্য ভাই, কেউ আটকাইতে পারবে না। সারা পৃথিবীর দিকে তাকান, প্রত্যেকটা দেশই ভাই আইনের উপরে নির্ভরশীল, আইনের উপরে কেউ হস্তক্ষেপ করে না। কিন্তু আমাদের দেশে আইনের উপরে হস্তক্ষেপ করে, আইনকে নিজের মতো করে চালাইবার চেষ্টা করা হয়। এটা আমরা অতীতে বারবার দেখে আসছি। ওইখান থেকে বাইর হইতে হবে এবং আইন বিভাগের উচিত জবাবদিহির ভিতরে আনা, যে অমুক জায়গার ওসি তুমি জবাবদিহি করো, অমুক জায়গার ডিসি তুমি জবাবদিহি করো, কেন তোমার এখানে এই ধরনের ঘটনা ঘটলো। যেমন নোয়াখালীতে 2 দিন আগে যে ঘটনাটা ঘটছে, ওইখানে কোরআন তেলাওয়াতের জন্য পুরস্কার দেওয়া হবে, কিছু ছেলে পেলে আসছে মসজিদের মধ্যে বসছে, ওইখানে যায় হামলা করা হয়েছে। হামলা কইরা বলা হয়েছে এখানে জামাত রাজনীতি করতেছে। ভাই, জামাত যদি রাজনীতি কইরা থাকে, আপনারা জানলা দিয়া ভিডিও কইরা সাউন্ড সহকারে আমাদেরকে শোনান, পুরা ভাইরাল কইরা দেন, তখন আমরাই তো প্রতিবাদ করুম যে ওই ভাই, আপনারা ওইটা ভিতরে বসা রাজনীতি করতেছেন, কি রাজনীতি করতেছেন দেখান। কিন্তু আপনারা তা না কইরা এই যে মসজিদের ভিতরে ঢুইকা হামলাটা করলেন, এই যে রক্ত ঝরাইলেন, কারো পা ভাঙলেন, কারো মাথা ফাটাইলেন। এখন দেখেন এই যে মাথা ফাটা, পা ভাঙা, ওখানে সবাই ছাত্র ছিল ভাই, ওরা পুরস্কার নিতে গেছিল, এই যে ওদেরকে রক্তাক্ত করলেন। আর এইসব দৃশ্য এখন পুরা ভাইরাল হয়ে যাচ্ছে, সব দিকে ছড়ায় যাইতেছে। এতে মানুষ কি মনে করতেছে? আপনাদেরকে অত্যাচারী মনে করতেছে না? নিশ্চয়ই অত্যাচারী মনে করতেছে। আর আপনারা যারা বলেন মসজিদের মধ্যে কিসের রাজনীতি, আরে ভাই, মসজিদের ভিতরেই তো রাজনীতির জন্ম হয়েছে। আপনারা বুঝেন না কেন? ইসলামিক ইতিহাস পড়েন না কেন? এই যে মদিনার সনদ, মদিনার সনদ কোথায় বসে আলাপ হয়েছে? মসজিদের ভিতরেই তো আলাপ হয়েছে। এই কাবিলা সেই কাবিলা, দুশ্মন আর বন্ধু দুজনকে এক কইরা ওইখানে আলোচনা কইরাই তো মদিনাকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হইলো মদিনার সনদপত্র দিয়া। এটা বুঝেন না কেন? এইসব আলোচনা তো মসজিদের ভিতরেই হয়েছে। ইসলামের জন্মই তো মসজিদের ভিতরে, রাজনীতির বাইরে ইসলাম না ভাই। এখনো পৃথিবীতে বহু দেশ আছে ভাই, অনেক বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয় মসজিদে বসা, মসজিদের ইমামের পরামর্শে ওইসব সিদ্ধান্ত আসে। এটা বুঝতে হবে। যাই হোক, বেশি ইসলামিক মাইন্ডের কথা বইলা ফেলাইতেছি, অনেক দিন যাবতই এই ধরনের কথা বলতেছি আমি। এই বলার পিছনে ভাই একটাই কারণ, একবার ওনাদেরকে দেখতে চাই। হ্যাঁ, একটা বার দেখার ইচ্ছা হয়েছে। কারণ গত 54 বছর দেখছি তো ভাই, আওয়ামী লীগ দেশ চালাইছে 21 বছর, আওয়ামী লীগ দেশ চালাইছে প্রায় 21 বছর। সেই বঙ্গবন্ধুর আমল থেকে শেখ হাসিনা, ওনারা 21 বছরের উপরে দেশ চালাইছে। বিএনপি চালাইছে আমার মনে হয় 15-16 বছর, আবার এরশাদ সাহেব চালাইছে 9 বছর, আর বাকি 8-9 বছর চালাইছে ভাই কখনো আর্মি, কখনো তত্ত্বাবধায়ক সরকার, বহু রকম সরকার এই দেশে দেখছি। শুধু দেখা হয় নাই এই জামাতে ইসলামকে, শুধু দেখা হয় নাই এই জামাতে ইসলাম দলটাকে। ওই আকাঙ্ক্ষা থেকে কিন্তু দেখার ইচ্ছা। কিন্তু অধ্যাপক গোলাম পরওয়ার স্যার, আপনি যেভাবে কথা বলছেন, আপনার কথা থেকে মনে হয় আপনারা ক্ষমতায় চলে গেছেন। হ্যাঁ, আপনার কথা থেকে বোঝা যায়। আর আপনারা এনসিপি কে কাউন্টই করতে চান না। কাউন্ট করতে হবে, ওই সময় আসতেছে। এনসিপি কেন সাইন করে নাই? এনসিপি কে রাখা হয়েছে রিজার্ভ ফোর্স হিসাবে ভাই। হ্যাঁ, রিজার্ভ ফোর্স হিসাবে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি তো রাজনীতির লোক না, কিন্তু রাজনীতি বুঝে। উনি এমন একটা গেম খেলছে, সব দলকে ওনার কোলের মধ্যে নিয়ে নিছে। আর কোলের মধ্যে যে ছিল কিংস পার্টি, তাকে রাস্তার মধ্যে ছাইরা দিছে। কারণ কি জানেন? কোনো প্রবলেম দেখা দিলে ইশারায় তাদেরকে বলবে তোমরা এটার প্রতিবাদ করো। দেখবেন কোনো এক সময় এই জুলাই সনদপত্রের আইনি বৈধতার জন্য এই যমুনা ঘেরাও হবে, যমুনা ঘেরাও হবে। কিন্তু এটা মাথায় রাখেন, যেও না যেও না
যমুনায় গো এই মিনতি যে করি। হ্যাঁ ভাই, একটা গান আছে এরকম, যেও না যমুনায় গো এই মিনতি যে করি, কিন্তু মিনতি করলে লাভ নাই। এই এনসিপি দেখবেন আজ হোক কাল হোক পরশু হোক আপনারা দেখতে পাবেন জুলাই সনদপত্রের আইনি বৈধতার জন্য ওনারা এই যমুনা ঘেরাও করবে, যমুনা ঘেরাও করে আদায় করা হবে, যার জন্য কোলের সন্তানকে মাঠে ছাইরা দিয়ে রাখছে। এইটুক বুঝা নিয়েন। দেখেন রাজনীতির পরিবর্তন হইতাছে, এখন কিন্তু বিএনপিও বলে আমাদেরকে জুলাই গণ অভ্যুত্থানের অপোজিশন ভাইব না, বিরোধী দল ভাইব না, আমরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছি। এখন বারবার এই কথা বলতেছে, অথচ অতীতে কি কথাগুলো বলছে এগুলা রিপিট করতে চাই না। কারণ কি জানেন, শত্রুতা বাড়ানো ঠিক হবে না। তুমি বন্ধু, তুমি শত্রু, তুমি যেই হও না কেন, আমার দেশটাকে ভালোবাসো, দেশটাকে সুন্দর পথে নিয়ে যাও, আর কিচ্ছু চাওয়ার নাই, আর কিচ্ছু চাওয়ার নাই। বন্ধু তুমি, শত্রু তুমি, তুমি যেই হও না কেন, তুমি যদি আমার দেশটাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো, আমিও তোমার জন্য মন ভইরা দোয়া করব। আসেন আমরা সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহ হাফেজ।